ফুবো নামের খুবই কিউট একটা মেয়ে, যার বয়স ছিল মাত্র 6 বছর। কিন্তু এত কম বয়সেই ফুবো হয়ে উঠেছিল অনেক দুর্দান্ত একজন রাঁধুনি। সে এত সুন্দরভাবে যে কোনো রান্না করতে পারত, যেটা যেই খেত সেই আর কখনো ভুলতে পারত না। তাই ফুবো তার মায়ের সঙ্গে মিলে ছোট্ট একটা রেস্টুরেন্ট খোলে, যেখানে সবসময় কাস্টমারদের ভিড় লেগেই থাকতো। কিন্তু একদিন ফুবোদের রেস্টুরেন্টে চলে আসে মিস্টার গু নামক একজন ব্যক্তি, যে কিনা ছিল তাদের শহরের সবচাইতে বড় কোম্পানির সিইও। তবে ফুবো তাকে দেখে সঙ্গে সঙ্গেই বাবা বলে ডাকতে শুরু করে। এতে মিস্টার গু অনেক রেগে যায়। কিন্তু মিস্টার গু যখন তার হাতের রান্না খায়, তখন সে তাকে তার বাড়ির শেফ বানাতে চায়। এদিকে ফুবো সবসময় চাইতো মিস্টার গুকে বাবা বলে ডাকতে। তবে গু তো ছিল অনেক কোটিপতি এবং অহংকারী। তাহলে শেষ পর্যন্ত কি হয়েছিল? ফুবো কি তার রান্নার জাদু দিয়ে মিস্টার গুয়ের মন জয় করতে পেরেছিল? আর মিস্টার গুকে শেষ পর্যন্ত ফুবোর মনের ইচ্ছা পূরণ করে তার মাকে আপন করে নিয়েছিল? সেটাই আমরা দেখব আজকের এক অসাধারণ রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা ফুবোকে দেখতে পাই। সে ফ্রাইড রাইস রান্না করছিল। তার মা সুরেন। তাদের ফ্রাইড রাইসের দোকান আছে, কিন্তু তাদের দোকানের নিয়ম তারা প্রতিদিন 10 বাটি রাইস বিক্রি করবে। আমরা দেখতে পাই তাদের দোকানে অনেক ভিড় জমে আছে। রেন সবাইকে বলে ধাক্কাধাক্কি বন্ধ করো। তখন যেখানে একজন এসে আগে খাবার নিতে চায়, অন্য একজন বলে আমি আগে এসেছি। লোকটি বলে আমি 1 লাখ টাকা দেব, আমাকে সামনে যেতে দাও। লাইনে থাকা মহিলাটি বলে তোমার টাকার দরকার কার? আমি 1 ঘন্টারও বেশি সময় ধরে ওয়েট করছি। রেন বলে পেছাও, গাদাগাদি করো না, লাইনে দাঁড়াও। ফুবো বলে আমি এখানে সবচেয়ে ছোট, আমার কথা শোনো, ধাক্কাধাক্কি না। একজন কাস্টমার খাবার খেয়ে অবাক হয়ে যায় এবং খুশি হয়ে বলে একদম পারফেক্ট, ডিম তেল আছে কিন্তু চিটচিটে হয়নি, এতটাই সুস্বাদু, আমার জীবনে কখনো এত ভালো ফ্রাইড রাইস আমি খাইনি। তখন সেখানে মিস্টার গু এবং তার মা গাড়ি নিয়ে আসে। তার নাকে খাবারের গন্ধ যায়। তার মা বলে ওটা কি শুধু লোক দেখানো? মিস্টার গু বলে আমার ক্ষুধা লাগছে, গাড়ি থামাও, একটু দেখি। এই বলে তারা গাড়ি থেকে নেমে এগিয়ে যায়। অন্যদিকে ফুবোদের সেদিনের 10 বাটি খাবার শেষ হয়ে যায়। রেন ফুবোকে জিজ্ঞেস করে তুমি কি খেতে চাও? ফুবো বলে আমি বাবাকে চাই, বাবা ছাড়া আমি খেতে পারি না। ফুবো মিস্টার গুকে দেখে তার কাছে গিয়ে মাকে বলে মা আমি সুদর্শন বাবাকেই চাই। মিস্টার গুয়ের মা তাকে বলে ও কি তোমাকে বাবা বলল? মিস্টার গু বলে আমি ওকে চিনি না। রেন বলে বাচ্চাদের কথার কোনো গুরুত্ব নেই। ফুবো বলে কিন্তু মা তুমি তো বলেছিলে যা চাই সেটা নিয়ে যেতে হয়। মিস্টার গুয়ের মা বলে আমার ছেলে গু কর্পোরেশনের সিইও, মূল্য শত শত বিলিয়ন। ফুবো বলে বিলিয়ন তাতে কি, আমার মায়ের কাছেও তো 100 মিলিয়ন আছে। রেন তাকে থামিয়ে বলে কতবার বলেছি গেমের টাকা আসল টাকা না। মিস্টার গু বলে আমরা ফ্রাইড রাইসটা নেব। রেন বলে আজ তো সব বিক্রি হয়ে গেছে, আগামীকাল আসুন। গু তখন বলে 1 প্লেটের প্রাইস কত? আমি 10 গুণ টাকা দেব। ফুবো বলে 388 প্রতি প্লেট স্যার। গুয়ের একজন লোক বলে এটা কি সোনার ফ্রাইড রাইস নাকি? এটা তো খোলাখুলি ডাকাতি। গুয়ের মা বলে আমার ছেলে যদি চায় আমি 38,000 টাকা দেব। ফুবো বলে টাকা কোনো ভ্যালু নেই। গুয়ের মা বলে তুমি জানো আমরা কারা? আমাদের না বলার সাহস কিভাবে পাও তুমি? রেন তখন বলে প্রতিদিন মাত্র 10 প্লেট, স্টক শেষ। এই বলে তারা সেখান থেকে চলে যায়। এরপর গু এবং তার মা গাড়িতে বসে কথা বলছিল। এরপর তারা অবাক হয়ে এটা দেখে যে গাড়িতেও ফুবো ছিল। এরপর তার মা তাকে নিতে আসে, কিন্তু সে যেতে চায় না। এজন্য গু তার কাছে কথা দেয় যে সে কালকে তাদের রাইস খেতে আসবে। তারপর ফুবো যেতে রাজি হয়। তখন গু মনে মনে ভাবে কেন যেন ফুবোর সাথে আমার অদ্ভুত একটা টান ফিল হচ্ছে। রেন তখন বলে ঝামেলা করার জন্য দুঃখিত। তখন গু ফুবোর গলায় একটি লকেট খেয়াল করে। রেনরা যাওয়ার পর সে তার মায়ের কাছে জিজ্ঞেস করে ফুবোর গলায় কি কোনো জেডের লকেট ছিল? মা বলে আমি তো খেয়াল করিনি, কোন লকেট? গু একটি লকেট বের করে বলে যাকে আমি খুঁজছি তার কাছে এই লকেটের আরেকটা মিল আছে। তারপরে সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখি গু মাতাল অবস্থায় একটি মেয়ের সাথে ফিজিক্যাল রিলেশন করে। পরের দিন মেয়েটি একটি লকেট এবং একটি চিঠি রেখে যায়। চিঠিতে লেখা ছিল এই জেডের লকেট প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের পরিবারে আছে, এখন এটা তোমার, এটা যেন তোমাকে আবারও আমার কাছে ফিরিয়ে আনে। গুয়ের মা এটা শুনে ভীষণ অবাক হয় এবং বলে এটা কি সম্ভব? তাহলে কি ফুবো আসলে আপনার নিজের রক্তের মেয়ে, আমার নাতনি? এটা বুঝতে পেরে লোকজন নিয়ে দ্রুত দোকানে যায়। গুয়ের মা বলে এখনই রান্না শুরু করো, আমরা খাওয়ার জন্য ওয়েট করছি। ফুবো বলে এই জায়গায় সবাই লাইনে দাঁড়িয়ে খাবার নেয়, লাইন কাটা যাবে না, টাকা দেখে বিশেষ সুবিধা হবে না। গুয়ের মা তাকে বলে আপনি যদি এত বড় কাণ্ড করেন ওদের ব্যবসায় সমস্যা হবে। ফুবো খুশি হয়ে বলে বাবা আপনি এসেছেন, আমরা ছোটরা আপনাদের বড়দের চেয়েও বেশি ভদ্র, দাদি এর থেকে শিখুন। গুয়ের মা তাকে বলে আমাদের আদৌ সিরিয়াল আসবে? গুয়ের লোক দোকানের সামনে টাকা উড়িয়ে দেয়। সবাই সে টাকা কুড়াতে থাকে। এই সুযোগে গু এবং তার মা লাইনের সামনে গিয়ে দাঁড়ায়। এটা বলে ফুবো বলে মা আমার মনে হয় আমি এই মাত্র বিলিয়নের শখ খেলাম। এরপর রেন সবাইকে টিকিট দেয়। তখন গু তার কাছে ফুবোয়ের বয়স জিজ্ঞেস করে। রেন বলে 6।
গু মনে মনে বলে পারফেক্ট বয়স। আবার গুয়ের মনে হয় ফুবও যদি আমার নাতনি হয় সেটা আমি মেনে নিতে পারি। ফুবো তার মাকে বলে, মা, ও যেভাবে আমার দিকে তাকাচ্ছে একেবারে ক্ষুধার্ত নেকড়ের মতো, ভয়ঙ্কর। রেন বলে 7টা বাজে, শুরু হয়ে গেছে। ফুবো তখন ফ্রাইড রাইস এখন খুলে ফেলো। এরপর তারা রান্না করতে শুরু করে। গুড়া দাঁড়িয়ে রান্না দেখে। একজন কাস্টমার বলে, কাউকে রান্না করতে দেখতে আসলে খুবই উপভোগ্য লাগে, শুধু গন্ধেই জিভে জল চলে আসে। এরপর সেখানে সবাইকে খাবার দেওয়া হয়। গু খাবার মুখে নিয়ে হতবাক হয়ে যায়। তার মা জিজ্ঞেস করে, ভালো লাগছে না? ফুবো এটা শুনে বলে, ভাবো না, তুমি একটু কিউট বলেই আমরা আমাদের মান কমাবো। গু আবারও খাওয়া শুরু করে। তারপর বলে, তেল আছে কিন্তু খারাপ না, স্বাদের স্তর অনেক গভীর। এত সাদামাটা ফ্রাইড রাইস তবু এত সুস্বাদু কিভাবে? মা বলে, তাড়াতাড়ি আমাকেও একটু দাও। মায়ের কাছেও খাবারটি খুবই ভালো লাগে। গু বলে, মা, ফুবোর ফ্রাইড রাইস সত্যি অসাধারণ। গুয়ের অ্যাসিস্ট্যান্ট বলে, এত বছর পরেই প্রথম আপনি এত আগ্রহ নিয়ে খাচ্ছেন, ওটা খাওয়া বন্ধ করুন। তার কাছ থেকে বাটি গুকে দেয় এবং বলে, আমার ছেলেকে দাও, ও 2 বাটি খাক। মা বলে, আমার তো আরেক প্লেট খেলেই হয়, আরেকটা নেব নাকি? গু বলে, প্রতিদিন মাত্র 10 প্লেট, এখন আর কি কিছু বাকি আছে? এরপর সেখানে টিভি চ্যানেল আসে এবং খবর হতে থাকে। খবরের মহিলা বলে, সম্প্রতি একটি রাস্তার স্টল ভাইরাল হয়েছে, শোনা যাচ্ছে দাম অস্বাভাবিক রকম বেশি। এর পেছনের কারণ কি, চলুন সত্যটা দেখাই। তখনই সে গুকে দেখতে পায়। দেখেই অবাক হয়ে বলে, গু কর্পোরেশনের সিইও আপনি এখানে? তাদের খবর আবার টিভিতে দেখছিল হেন, যে কিনা রেনকে পছন্দ করত। সে টিভিতে নিউজ দেখে বলে, রেন, তুমি এখনো বেঁচে আছো? আমরা জানতে পারি সে আসলে রেনকে মেরে পানিতে একটা সময় ফেলে দিয়েছিল। এই জন্য তাকে জীবিত দেখে সে ভীষণ অবাক হয়ে যায়। এরপর সে সেই দোকানের সামনে যায়। তাকে দেখে একজন বলে, কি ব্যাপার, তুমি এখানে? যেন সে খুবই অবাক হয়ে গেছে। আর সে বলে, ইনি তো হেন, রেস্টুরেন্টের প্রধান, দেশের সবচেয়ে বড় ক্যাটারিং কোম্পানি টেস্টাস্ট সুপ্রিম, 5 বারের কুলিনারি কিং ফ্ল্যাশ চ্যাম্পিয়ন। হেন সবার উদ্দেশ্যে বলা শুরু করে, সবার দৃষ্টি আকর্ষণ করছি, এই স্টলে পরীক্ষায় আফিম ধরা পড়েছে, শেফ হেন ভোক্তাদের রক্ষা করতে এসেছেন। একজন কাস্টমার বলে, খাবারকে সত্যি নেশা দেওয়া হয়েছে, কিভাবে পসিবল? ফুবো বলে, ওর মিথ্যায় কেউ বিশ্বাস করো না, আমাদের খাবার 100% পরিষ্কার। সে কাস্টমার বলে, উনি তো টেস্টাস্ট সুপ্রিম, আমার ওনার বিচারেই ভরসা রাখি। তোদের মতো বাচ্চারা নেশার স্টল চালায়, ক্ষতিপূরণ দাও তাহলে, এখনই টাকা দাও। হেন বলে, না, আমরা কখনো আফিম ইউজ করিনি, ওইসব মিথ্যা বানানো গল্প। হেন রেনকে বলে, আবার স্টল বসালেও আমি তোমাদের জীবন খারাপ করে দেব, লোকজন এই স্টলটা ভেঙে দাও। গু এসে বলে, থামো, এর কোনো সীমা নেই নাকি, কি হচ্ছে এসব এখানে? ফুবো তখন তার কাছে গিয়ে বলে, বাবা, খারাপ লোকটা আমাদের বুলি করছে। হেন বলে, মিস্টার গু, আমি শুধু এদের একটু শিক্ষা দিচ্ছিলাম। গু বলে, এই ভুয়া টেস্ট রিপোর্ট বানিয়ে ঝামেলা করছো কেন? গু কর্পোরেশনের লিগ্যাল টিমকে হালকাভাবে নিও না। রেন বলে, দুর্বলকে চেপে ধরা, শক্তিশালীর সামনে মাথা নত করা। ফুবো বলে, তোমরা এখন এখান থেকে যেতে পারো, আমাদের ব্যবসায় এখানে বাধা দিও না। হেন বলে, আমার হেন রেস্টুরেন্টের শাখা এখান থেকে মাত্র 100 মিটার দূরে, আমার এলাকায় যে কেউ এমন করে স্টল বসাতে পারবে না। হেন তখন বলে, এর মানে কি? হেন তার রান্না করা ফ্রাইড রাইস নিয়ে আসে এবং বলে, সবাই কেন আমাদের শুধু এই রেস্টুরেন্টের ফ্রাইড রাইস একবার ট্রাই করছেন না? একজন কাস্টমার বলে, আমি তো এর আগেও খেয়েছি, সত্যিই দারুণ। আরেকজন বলে, এটাই হেন রেস্টুরেন্ট, সবচেয়ে নামকরা রেস্টুরেন্ট। রেন এসব দেখে বলে, কি হাস্যকর, টেস্টাস্ট সুপ্রিম, তাই তো? অন্যের দরজার সামনে দাঁড়িয়ে ব্যবসা চুরি করছো। ফুবো বলে, কারো রুচি কেড়ে নেওয়া মানে তো তার বাবা মাকে মেরে ফেলার মতোই, তুমি বড় দুষ্টু নেকড়ে। হেন বলে, এই কথা আমার বলার কথা, তোমার স্টল আমার হেন রেস্টুরেন্ট থেকে 100 মিটারেরও কম দূরে, আর ইচ্ছে করে আমার চেয়ে 1 ইউয়ান বেশি দাম রেখেছ। 10 বছরের বেশি অভিজ্ঞ ভেটেরিয়ান শেফের সঙ্গে পাল্লা দেওয়ার সাহস পাও কোথা থেকে তুমি? ফুবো বলে, তাহলে একটা কম্পিটিশন হোক, তাহলেই তোমার বিশ্বাস হবে। হেন বলে, এত কনফিডেন্স? ঠিক আছে, এই সুযোগেরই তো আমি ওয়েট করছিলাম। তারপর সেখানে চাং চলে আসে। একজন কাস্টমার বলে, চাং ওনাকে সবাই চেনে, সবচেয়ে তীক্ষ্ণ ও ন্যায্য ফুড ক্রিটিক, গুরমে অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান। চ্যাং বলে, যাদের আমি সবচেয়ে সহ্য করতে পারি না ওরা হলো যারা লোক দেখায়, নজর কাটতে সস্তা কৌশল ব্যবহার করে। ফুবো বলে, ফুবো লোক দেখায় না, দাদু আপনি তো কখনো আমার রান্নার চোখেই দেখেননি। চাং জিজ্ঞেস করে, তোমার বয়স কত? হেন বলে, মিস্টার চাং বিচার করুন, চলো একটা বাজি ধরি। ফুবো জিজ্ঞেস করে, বাজিটা কি? হেন বলে, তোমার ফ্রাইড রাইস যদি আমারটার চেয়ে খারাপ হয় তাহলে চিরতরে দোকান বন্ধ করবে। রেন জিজ্ঞেস করে, আর আমরা জিতলে? হেন বলে, অসম্ভব, স্বপ্ন দেখা বন্ধ করো। রেন বলে, আমরা জিতলে তোমার দোকান বন্ধ করবে। হেন বলে, আমার রেস্টুরেন্টের এক একটা শাখায় বছরে 1 কোটি অর্ডার আসে, তোমার এই ছোট স্টল 100 বছরেও সেটা পারবে না। রেন বলে, অন্যায় মনে হচ্ছে? হেন বলে, হ্যাঁ, বাজি বাড়াতে হবে, কিন্তু তোমাদের তো বাজি ধরার মতোই কিছু নেই। ফুবো তার লকেট দেখে মাকে বলে, মা এটা কি যথেষ্ট হবে? গুয়ের অ্যাসিস্ট্যান্ট লকেটটি দেখে বলে, এই জেডের লকেটটা মিস্টার গুয়ের মতো,
মা বলে শুধু মতো না, একেবারে একই। গু তখন মনে মনে ভাবে, তাহলে কি হুবাউই আমার মেয়ে? ওই নারী এসে রেন ফুবোকে বলে, এটা আমাদের পারিবারিক জেটের লকেট, তুমি নিশ্চিত? ফুবো বলে হ্যাঁ। রেন বলে ঠিক আছে। তারপর সে হেনকে বলে, আমরা আমাদের স্টল আর সুপরিবারের পারিবারিক জেটের লকেট এই দুটোই তোমার সঙ্গে বাজি ধরছি। হেন তখন বলে ঠিক আছে, কিন্তু তোমার বাবার মৃত্যু কিভাবে হয়েছিল ভুলে গেছো? হারলে পারিবারিক ধন হারিয়ে তুমিও তোমার বাবার সঙ্গে পাতালে যাবে। এরপর ফুবো রান্না করতে শুরু করে। হেন একটা ডিম হাতে নিয়ে তার গন্ধ শুকে বলে, এটা কিসের গন্ধ? মুরগির হাগুর মতো কেন? এত সস্তা নিম্নমানের ডিম ব্যবহার করে আমাকে কিভাবে হারাবে তুমি? চাং বলে, উপকরণের মানে ফ্রাইড রাইসের স্বাদ ঠিক করে। হেন তখন বলে, আমাদের রেস্টুরেন্টে ব্যবহার হয় আমদানিকৃত জীবাণুমুক্ত প্রিমিয়াম ফার্মের ডিম, চালও আমদানিকৃত সেরা গ্রেটের। চং তখন কথা বলতে থাকে আর গু বলে, চাং, ফুবোর ফ্রাইড রাইসটা কিন্তু অবাক করার মতো ভালো, সিদ্ধান্ত নেওয়ার আগে একবার চেখে দেখো না। ফুবোর রান্না শেষ হয়। হেন বলে, আমাদের ফ্রাইড রাইস একদম ইউনিক, হা হা হা, দেখলে তফাৎটা স্পষ্ট। চাং বলে, শুধু চেহারা দেখেই বলছি, আমি আগে হেন রেস্টুরেন্টটাই চাকতে চাই। খেয়ে বলে, টেক্সচার একদম পারফেক্ট, আফটার টেস্ট দীর্ঘস্থায়ী, সত্যি দারুণ, হার মেনে নাও বাচ্চা। হেন বলে, দেখলে আমি আগেই বলেছিলাম, তফাৎটা স্পষ্ট, এখনই আত্মসমর্পণ করলে তোমার জেডের সুতোটা অন্তত রেখে দিতে পারি। ফুবো মাকে বলে, আমি হার মানব না। গু বলে, নো টেনশন, তুমি হারবে না। হেন মনে মনে ভাবে, চাংয়ের সাথে আমার পুরনো বন্ধুত্ব আছে, তিনি অবশ্যই আমার পক্ষ নেবেন। চাং বলে, আমি তোমাকে সম্মানজনক পরাজয়ের সুযোগ দিচ্ছি, তুমি তরুণ বলে আমি ছাড় দেব না। চাং তখন ফুবোর খাবার খেয়ে একদম হতবাক হয়ে যায়। লোকজন বলতে থাকে, এই কিছু বলছো না কেন, ভালো না খারাপ? হেন বলে, বলতেই হবে নাকি, একেবারেই খাওয়ার অযোগ্য। তোমরা দুজন এখনই হাঁটু গেড়ে ক্ষমা চাও তো, নাইলে তোমাদের পারিবারিক জেটটা নর্দমায় ছুঁড়ে ফেলবো। চাং বলে ওঠে, না না না, প্রতিটা চালের দানায় ডিমের ঘ্রাণ মিশে আছে, ডিম সুগন্ধি, কোনো কাঁচা গন্ধ নেই, ভাত সমৃদ্ধ কিন্তু চিটচিটে না, প্রতিটা কামড়ই জিভের জন্য চূড়ান্ত আনন্দ। বাচ্চা, এত পারফেক্ট ফ্রাইড রাইস তুমি কিভাবে বানালে? ফুবো লজ্জা পেয়ে বলে, এমনি হালকাভাবে মিশিয়ে ফেলেছি। চাং বলে, আমাকে চমকে দিলে। গুয়ের মা বলে, আমি জানতামই, আমার ছেলে দুটো পুরো বাটি খেয়ে ফেলেছে, ওরা হারবে কিভাবে? চাং বলে, আমার বিশ্বাস হয় না, তোমরা নিশ্চয়ই কোনো গোপন কৌশল শিখেছ, আমাকেও শেখাও। ক্রেতাদের মুখে হাসি ফুটতে দেখে ফুবোর মনে হয় রান্না মানেই খাঁটি আনন্দ। গু তখন বলে, এত অল্প বয়সে এতটা উপলব্ধি করো? রেন বলে, আগের দিনের ভাত, খোলা মুরগির ডিম, বারবার ভাজা, ক্রমাগত উল্টাপাল্টা দেওয়া, এর স্বাদ খারাপ কিভাবে হবে বলো তো? গু তখন বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমি ওকে ডাউট করেছিলাম। শেফ চেং কি মনে করেন, ওকে শুধু কথাই বলে? চাং ফুবোকে বলে, তোমার কথাগুলো আমার হৃদয়ে লেগেছে, আসল দক্ষতা লুকিয়ে থাকে সরলতায়, আড়ম্বর নয়, আসলটা জরুরি। ছোট্ট মেয়ে, তুমি সত্যি অসাধারণ। ফুবো বলে, ভালো খারাপ সব জায়গায় মেলে, কিন্তু হৃদয় থাকলেই সেটা বিশেষ হয়। হেন রেগে বলে, কি নাটক করছো? তুমি শেফ চাংকে বোকা বানিয়েছো, কিন্তু আমাকে না। সবাই বলে, শেফ চাং ফলাফল ঘোষণা করুন। চাং বলে, ফুবোর ফ্রাইড রাইসই বিজয়ী। ক্রেতারা অবাক হয়ে বলে, এই বাচ্চাটা সত্যি জিতলো, একজন স্ট্রিট ভেন্ডর সিও রেস্টুরেন্টকে হারালো, অবিশ্বাস্য। হেন বলে, চাং, আমাকে অপমান করার সাহস পাও কিভাবে? আমার বিরোধিতা করতে চাইছো নাকি তুমি? হাউ স্পর্ধা তোমার। তখন সে বলে, রেন, এখন আবারও তুমি আমার সাথে রাগ দেখাচ্ছ, হার সহ্য করতে পারছো না? গু বলে, টেস্টার সুপ্রিম হয়ে এমন ছোট লোক আচরণ কতটা করুন। চাং তখন বলে, আমি আরও একটা কথা অ্যানাউন্স করছি, কুলিনারি কিং ক্ল্যাশ প্রতিযোগিতার একটা স্লট আমার হাতে আছে, আমি সেই সুযোগটা দিচ্ছি ফুবোকে। ফুবো তখন তাকে ধন্যবাদ জানায়। হেন রেগে বলে, এটা হতেই পারে না, ও যোগ্য না। এই কম্পিটিশনে ভাজা, সেদ্ধ, ভাপ, গ্রিল সব রকম রান্নার কৌশল লাগবে, ও তো শুধু ফ্রাইড রাইসই বানাতে পারে, কেন ও কম্পিটিশন করবে? চাং বলে, যোগ্যতা কে ঠিক করবে সেটা আমি ঠিক করি। গু বলে, ফুবোই জয়ের পুরস্কার হিসেবে আমি তোমার জন্য একটা রেস্টুরেন্ট খুলে দেব। রেন বলে, এটা ঠিক হচ্ছে না। গু বলে, লজ্জা করার প্রয়োজন নেই, তুমি কি চাও ফুবো খোলা আকাশের নিচে কষ্ট করো? গুয়ের মা বলে, ঠিকই তো, ওর প্রস্তাবটা মেনে নাও, শুধু নিয়মিত ওকে খাওয়াবে, না হলে আবার না খেয়ে থাকবে। হেন বলে, আগে জানলে এই ফ্রাইড রাইস আমি নিজেই বানাতাম। এই বলে শেষ এখান থেকে সে চলে যেতে থাকে। রেন বলে, দাঁড়াও তুমি, এই ম্যাচটা তুমি হেরেছ। হেন তখন বলে, শুধু তোমার ভাগ্য ভালো ছিল, পরের বার আমি নিশ্চিত করব তোমরা ঠিক ফল পাবে। গো তখন বলে, ও বলতে চায় হেন রেস্টুরেন্ট বন্ধ করার প্রতিশ্রুতি তোমাকে মানতেই হবে। হেন বলে, হেন রেস্টুরেন্ট বন্ধ করব? হেন রেগে সেখান থেকে চলে যায়। গু বলে, সে নিজে বন্ধ না করলে আমি নিজেই উপায় বের করব বন্ধ করার জন্য। ফুবো তখন বলে, মা, এটাই বুঝি বাবার সাপোর্ট পাওয়া? চাং বলে, তোমরা তিনজন একেবারে একটা পারফেক্ট পরিবার। রেন বলে, আমরা পরিবার নই। ফুবো দেখে মা লজ্জা পাচ্ছে। এরপর সবাই সেখান থেকে চলে যায়। গাড়িতে গুর মা তাকে বলে, জেডের লকেটটা আগে দেখালে না কেন?
গু বলে, আমি ওদের জীবনের 7টা বছর মিস করলাম। পুনর্মিলন হলেও ফুবোর মা হয়তো আমাকে মেনে নেবে না। মা বলে, আমরা ঠিকঠাক ক্ষতিপূরণ দেব, তাতে কাজ হবে। 50 মিলিয়ন, 100 মিলিয়ন। তুমি যদি টেনশনে না থাকো, আমি দুজনের টেনশনে নিচ্ছি। এটা গু পরিবারের রক্তধারা। গু বলে, এখনো ডিএনএ টেস্ট হয়নি, রেকর্ডে সম্পর্ক লেখা থাকলেই তো হলো না। গু তার অ্যাসিস্ট্যান্টকে একটা চুল দিয়ে বলে, এটা ডিএনএ টেস্ট করো, এটা ফুবোর চুল। আরও বলে, ওদের জন্য রেস্টুরেন্ট খোলার প্রতিশ্রুতি আমি দিচ্ছি। এই ব্যাপারটা দেখো, সবচেয়ে প্রিমিয়াম লোকেশন যেন হয়। তার অ্যাসিস্ট্যান্ট বলে, নিশ্চিন্ত থাকুন মিস্টার গু, ওরা পুরোপুরি সন্তুষ্ট হবে। পরের দৃশ্যে আমরা দেখি তাদের নতুন হোটেল খোলা হয়েছে। গু তাকে একটি ফুল দিয়ে বলে, আপনার গ্র্যান্ড ওপেনিংয়ের জন্য ছোট্ট উপহার। রেন তাকে ধন্যবাদ জানায়। ফুবো বলে, মা, লাল গোলাপ তো ভালোবাসার প্রতীক, তাই না? একে অপরের যত্ন নিও, ঠিক আছে? গু বলে, চলো তোমাদের নতুন রেস্টুরেন্টটা দেখি। ফুবো খুশি হয়ে বলে, ওয়াও, জায়গাটা তো বিশাল, একসাথে 100 জন বসতে পারবে। চেয়ারগুলো কত কমফোর্টেবল। রেন তখন বলে, মিস্টার গু, ডেকোরেশন আর আসবাবপত্র নিশ্চয়ই অনেক টাকা গেছে। গু বলে, তোমরা সুখী হলেই তো হলো, বাকি কোনো কিছু দরকার নেই। ফুবো বলে, মা, সিটি ইন্সপেক্টররা ঝামেলা করবে না তো? গু বলে, আগে রান্নাঘরে যাও, মিস্টার জাংকে আনতে যাচ্ছি আমি। উনি ফুবোর কম্পিটিশনের আমন্ত্রণপত্র আনছেন। এরপর কিচেনের দৃশ্য দেখানো হয়। সেখানে অনেকগুলো শেফ রান্না করছিল। সেখানে ফুবো এবং রেন প্রবেশ করে। তাদের দেখে একজন শেফ বলে, রান্নাঘরে বাইরের লোকজনদের জন্য আসা নিষিদ্ধ, এই বাচ্চাটাকে বের করে দাও, আমাদের সময় নষ্ট করো না। ফুবো বলে, আমি নতুন হেড শেফ। শেফ বলে, এটা কি কোনো মজা? এত ছোট বাচ্চা হেড শেফ, অসম্ভব, একে তো রান্নাঘরের সহকারীই মনে হয়। রেন বলে, ওর নাম ফুবো, এই রেস্টুরেন্টটা ওর নামই। আগে কেউ তোমাকে জানায়নি এটা? শেফ বলে, মিস্টার গু বলেছিলেন হেড শেফ আসবে, কিন্তু সেটা একটা বাচ্চা। ফুবো একটি খাবার খেয়ে বলে, এই রান্নাটি কি তুমি করেছো? শেফ বলে, অবশ্যই, হেড শেফ এখনো আসেনি, আমি সুশেফ। ফুবো বলে, এটা গরম বেশি, রসুন পুড়ে গেছে, তেল বেশি, টেক্সচার নষ্ট। শেফ বলে, একটা বাচ্চা কি বা জানে, আমার রসুন দেওয়া বকচায় 1 প্লেট $500 বিক্রি হয়, ডিমান্ডে একদম ভরপুর। রেন তখন বলে, ফুবো ঠিকই বলেছে, এই ডিশ 10-এ 7 নম্বর পাওয়ার যোগ্য। শেফ তখন বলে, ঝামেলা করা বন্ধ করো, আমার রান্নাঘর ছেড়ে এখনই বের হয়ে যাও। ফুবো তখন বলে, রাগ করলে কিছুই হবে না, আমি এখন তোমার বস। শেফ বলে, ঠিক আছে, তুমি যদি নিজেকে হেড শেফ বলো, তাহলে আমার চেয়ে ভালো কিছু রান্না করে দেখাও। ফুবো বলে, শুধু শাকভাজি, পানির মতো সহজ। শেফ বলে, অহংকারী বাচ্চা, রান্না সম্পর্কে কিছু জানো? আমি বাজি ধরছি, তুমি একটা শেফের ছুরির নামও বলতে পারবে না। ফুবো বলে, শুধু শাকভাজি, আমি এটা বানালে তোমাকে আমাকে হেড শেফ মানতেই হবে। শেফ মনে মনে ভাবে, এইমাত্র ওর হাতের মুভমেন্ট দেখলাম, ও আসলেই রান্না জানে। এসব ভেবে শেফ বলে, ভাজাভাজি অনেক ঝামেলা, চলো ওয়েনঝৌ টোফু বানিয়ে দেখাও। রেন অবাক হয়ে বলে, ওয়েনঝৌ টোফু খুব নাজুক একটা ডিশ, শাকভাজির চেয়েও তো এটা অনেক বেশি কঠিন। এটা তো পরিষ্কার তুমি ইচ্ছে করে ঝামেলা করতে চাচ্ছ। শেফ হাসে এবং বলে, এই তো একটু আগেই হেড শেফ হওয়ার বড়াই করছিলে, এখন এই টোফু চ্যালেঞ্জটা নিতে পারছো না? ফুবো বলে, এটা তো শিশুদের খেলা। শেফ বলে, অসভ্য গাইয়া লোক, তুমি কি জানো আসল ওয়েন্সে টোফু বানাতে কি লাগে? একটা টোফু ব্লক কাটতে হয় হাজার হাজার চুলের মতো পাতলা স্লাইস করে। এই নিখুঁততা রপ্ত করতে 3 থেকে 5 বছর সময় লেগে যায়, আর তখন তুমি দুধের বোতল চুষছিলে। ফুবো বলে, আর কথা নয়। এরপর সে রান্না শুরু করে। সবাই অবাক হয়ে যায়। শেফ বলে, এর ছুরি চালনা অবিশ্বাস্য, অসম্ভব। ফুবো বলে, এখন বিশ্বাস করলে আমি আসল হেড শেফ? শেফ বলে, দক্ষতা থাকলেও মিস্টার গু কখনোই তোমাকে হেড শেফ বানাবে না। এটা খুবই ফানি। তখন সেখানে গুর অ্যাসিস্ট্যান্ট এসে শেফকে বলে, তাকে প্রশ্ন করার সাহস কিভাবে পাও, সে আসল হেড শেফ? ফুবো বলে, ফুবো কখনো মিথ্যা বলে না। শেফ বলে, আমি 15 বছর ধরে শেফ, রাষ্ট্র স্বীকৃত মাস্টার শেফ। মিস্টার গুওকে হেড শেফ বানানোর পর আমি কোনো শিশুর সহকারী হয়ে কাজ করাকে নিজের সম্মানের বিরুদ্ধে ভাবি। ফুবো বলে, সমস্যা কি, আমি তোমাকে অনেক কিছু শেখাতে পারি। শেফ বলে, তোমার মতো মেন্টরের অধীনে কাজ করা নিজেকে ছোট করা। ফুবো বলে, তুমি তো এইমাত্র একজন মাস্টারের শিষ্য হওয়ার যোগ্য হারালে। শেফ বলে, ঠিক আছে, আমি যাচ্ছি। এই বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। ফুবো মাকে বলে, মা, আমার বাবা কোথায়? রিন বলে, মিস্টার গু মিস্টার চাংকে আনতে গেছেন, এখনই আসার কথা। ফুবো বলে, চলো দ্রুত উপকরণ প্রস্তুত করি, সময় তো খুব কম। শেফ এটা শুনে বলে, তুমি কি চাংয়ের জন্য রান্না করবে? যদি মিস্টার চাংয়ের জন্য রান্না হয়, আমি যাব না, ওখানে সব টপ টিয়ার শেফ, আমি তো যোগ্যই না। ফুবো বলে, এটি কি তোমার নিজের রান্নাঘর নাকি? ইচ্ছে মতো আসা যাওয়া করা যাবে না। শেফ বলে, মিস্টার চাং সন্তুষ্ট হলেই আমি তোমার অধীনে কাজ করব। রেন বলে, এই শেফ সিনিয়র, ওনাকে একটা সুযোগ দাও। ফুবো বলে, উপকরণ তৈরি করো, গরুর মাংস, চিংড়ি, বাঁধাকপি। শেফ বলে, বুঝেছি, দ্রুত প্রস্তুত হও, সময় কম, কাজ বেশি। ওর অ্যাসিস্ট্যান্ট রেনকে বলে, আমরা তোমাকে ঝামেলায় ফেলতে পারি না, গু জানলে খুশি হবে না।
রেন বলে তাহলে আমি ডাইনিং এরিয়াটা দেখে আসি। এই বলে সে হোটেলের ভেতরে যায় কোথাও উন্নতির দরকার আছে কিনা সেটা দেখার জন্য। তখন সেখানে হেন তার লোকদেরকে নিয়ে আসে। রেন তাকে বলে তুমি এখানে একদমই আসতে পারবে না, এখনই বের হয়ে যাও। হেন বলে গ্রাহকই তো শেষ কথা, তুমি নিশ্চিত আমাকে বের করে দেবে? সবাই ভিডিও করছে, আচরণটা সামলে চলো, না হলে ভাইরাল হয়ে যাবে। তখন সে বলে এত বড় স্পর্ধা, তুমি এত বড় কথা বলছো? টেবিলে গিয়ে মেনু কার্ড দেখে হেন বলে শুধু একটাই ডিশ। রেন বলে সাবধান করে দিচ্ছি, নাশকতা করতে চাইলে বাউর প্রতিযোগিতায় জায়গা গিয়ে করো। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর মিস্টার চাং তার পরিবার নিয়ে রেস্টুরেন্টে আসে। তাকে দেখে হেন বলে তুমি এই রেস্টুরেন্ট ভুল জায়গায় এসেছো। চাং বলে তুমিও এখানে? হেনের অ্যাসিস্ট্যান্ট বলে আমাদের সিও 20 মিনিট ধরে এখানে, এখন একটা ডিশও আসেনি। হেন বলে আমাকে এভাবে অপেক্ষা করতে পারো, কিন্তু তোমার মতো সম্মানিত অতিথিকে এভাবে অপেক্ষা করানো চরম অসম্মানের, তাই আমি এটা করব না। তখনই সেখানে খাবার রেডি হয়ে চলে আসে। ফুবো এবং রেনো আসে। চাং বলে এই গন্ধ জার খুলতেই মাংসের সুবাস চারদিকে ছড়িয়ে পড়ছে, এই গন্ধে বৃদ্ধাও সন্ন্যাস ছেড়ে দেবে। স্বাদ একদম আসল, জাতীয় ভোজের রাজকীয় ডিশ, রান্নার চূড়ান্ত শিল্প। ফুবো এই ডিশটাকে তুমি বানিয়েছো? ফুবো বলে অবশ্যই, সব ডিশই আমিই বানিয়েছি। হেন বলে 1 মিনিট, আমি তো মাত্র 20 মিনিট আগে এসেছি, এত দ্রুত কিভাবে এটা তৈরি হলো? চাং বলে এই ডিশে তো অন্তত 3 ঘন্টা ধীরে রান্না করা দরকার, মুরগি, সামুদ্রিক শসা, অ্যাবলোনের স্বাদ মেশাতে। হেনের অ্যাসিস্ট্যান্ট বলে এটা নিশ্চয়ই আগে থেকে বানানো খাবার, সব কৃত্রিম অ্যাডিটিভ। গু বলে বুফো ব্যাখ্যা করো এই ডিশ আসলে কিভাবে বানানো হয়েছে। সেন বলে সাধারণ শেফদের ঘন্টার পর ঘন্টা লাগে, কিন্তু ফুবো আলাদা। গু তখন বলে কিংবদন্তি শেফরা মার্শাল আর্টের শক্তি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে পারে, রান্নার সময় ভেতরের শক্তি আগুনে ঠেলে দেয়। হেন তখন বলে কি 6 বছর একটা বাচ্চা নাকি ইন্টারনাল এনার্জি আয়ত্ত করেছে? ফুবো বলে এটা তো স্বাভাবিক, আমি তো জন্মগতভাবে এই প্রতিভা পারি। রেইন বলে এখনো কোনো ডাউট আছে? চাঙের মেয়েরা বলে আমরা খুবই ক্ষুধার্ত, আমরা কি এখন খেতে পারি? গু বলে ঠিক আছে, সবাই শুরু করো। সবাই ডাইনিং টেবিলে যায়, তাদেরকে ভাপা পিঠা দেওয়া হয়। সেখানে হেন আসে এবং বলে ভাপা পিঠা পরিবেশন করছো, কি তামাশা। গু তখন তাকে বলে আমি একটা কথা বললে তোমার মুখ সিল করে দিব একদম। হেন তখন বলে মিস্টার গু আমরা ঠিকভাবে আচরণ করিনি। গু বলে ফুবো তুমি মিস্টার চাং নিজে তোমার প্রতিযোগিতার আমন্ত্রণপত্র দিতে এসেছেন, তুমি কেন ভাপা পিঠা দিয়ে মূল খাবার বানালে? ফুবো বলে মা বলেছিল আজ দাদু চাঙের মেয়েরা আসবে, তাই আমি মজার মজার আকারের ভাপা পিঠা বানিয়েছি, মেয়েরা এগুলো খুব পছন্দ করবে। হেন তখন বলে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে তোমার ঠিকমতো প্রস্তুতির সময় ছিল না, চাং পরিবারের সামনে এসেও তুমি খেলা দেখাচ্ছ। রেন বলে কে বলেছে শুধু জটিল খাবারই অতিথিকে মুগ্ধ করতে পারে? চাং খাবার দেখে বলে এই আকারগুলো দেখো, হাত দিয়ে খোদাই করা, তাই তো? ফুবো বলে একদম ঠিক। চাং বলে ডিটেলগুলো ভীষণ জীবন্ত, এটা তো একেবারে শিল্পকর্ম। চাঙের মেয়ে বলে অসাধারণ সুন্দর, শিশুসুলভ কল্পনায় ভরা। রেন তখন বলে ভেতরে আরও চমক আছে। চাঙের বউ বলে খোদাই ছাড়াও আরও কি কি বিশেষত্ব আছে, আমাকে চেখে দেখতে দাও। এই বলে সে পিঠা খায়, খেয়ে অবাক হয়ে বলে বাইরে নরম আর ফোলা ফোলা, ভেতরে সূক্ষ্ম টানটান টেক্সচার, এত মিষ্টি কিভাবে? পুরো মনটা ঠান্ডা হয়ে গেল। ফুবো বলে এতে মিষ্টি আলু দিয়েছি। চাং তখন খেয়ে বলে ময়দার পানির অনুপাত, ইস্টের ফার্মেন্টেশন সব একদম নিখুঁত, মিষ্টি আলুর সাথে এটা যে কোনো দামি ভোজকেও হার মানাবে। হেন তখন বলে ধুর, সামান্য ভাপা পিঠা, এর মধ্যে আবার এমন কি আছে যে এত কাহিনী হচ্ছে এখানে? ও আসলেই শেফ নাকি শুধু পেস্ট্রি বানায়? ফুবো তখন তাকে বলে একটু খেয়ে দেখবে নাকি, তোমার জন্য তো বানাইনি। রেন ফুবোকে পরের ডিশটা পরিবেশন করতে বলে। হেনের অ্যাসিস্ট্যান্ট বলে সিদ্ধ বাঁধাকপি, শুকরও তের চেয়ে ভালো খায়, এভাবে অতিথিদের আপ্যায়ন করো। ফুবো বলে আমি এখনো কোনো এক্সপ্লেনেশন দিইনি। চাঙের বউ বলে এই সিদ্ধ বাঁধাকপির নিশ্চয়ই বিশেষ রহস্য আছে। ফুবো বলে এটা জেট পার্ল কনসোমে, এর মধ্যে আসল মুক্তা আছে, ত্বক তরতাজা করে। দাদি এক চুমুক খান। হেন বলে যদি সত্যি অলৌকিক কিছু হয় আমি তোমার শিষ্য হয়ে হাঁটু গেড়ে বসবো। চাঙের বউ সেটা খায়, তার উজ্জ্বলতা ফিরে আসে। তার মেয়ে বলে মা তুমি তো আরো তরুণ হয়ে গেছো, সব বলে রেখা চলে গেছে, বাবা আমি ভুল দেখছি না তো? চাং বলে তুমি সত্যিই তরুণ লাগছে, মুখে আলো ঝলমল করছে। হেন বলে এটা কিভাবে সম্ভব, রান্না কোনো কালো জাদু না। হেন বলে ম্যাডাম চাং এই খরগোশ আকৃতির পিঠাটা বিশেষভাবে আপনার মেয়ের জন্য বানানো হয়েছে, আর এই স্যুপটা আপনার জন্য। চাঙের বউ বলে ফুবো সত্যিই মন দিয়ে বানিয়েছে, একটার পর একটা চমক দেখাচ্ছে। গো জিজ্ঞেস করে ফুবো দাদুর জন্য তুমি কি বানিয়েছ? চাং বলে গরুর মাংসের বল স্যুপ, আমি ছোটবেলায় প্রায় না খেয়ে মরতাম, রাস্তায় রাস্তায় ভিক্ষা করতাম, একদিন এক দয়ালু মানুষ আমাকে এক বাটি মিটবল স্যুপ দিয়েছিল। চাঙের মেয়ে বলে আমাদের রুচি বুঝে এমন খাবার বানানো, তুমি আমাদের পুরো পরিবারকে খুশি করে দিয়েছ। ফুবো বলে দাদু চেং তাড়াতাড়ি দেখে দেখুন কেমন লাগছে বলুন তো। চাং খেয়ে বলে
এই মিটবলগুলো ভীষণ রসালো। ফুবো বলে, দাদু এই মাংসের বল দিয়ে তো পিং পং খেলাই যায়। চাং বলে, এক কথায় বললে গত 50 বছর ধরে আমি যে স্বাদটা খুঁজে ফিরছি পুরোপুরি সার্থক। এরপর চাং ফুবোকে প্রতিযোগিতার কার্ড দিয়ে বলে, তুমি নিশ্চয়ই চ্যাম্পিয়ন হবে। ফুবো এবং রেন উভয়ই তাকে ধন্যবাদ জানায়। ফুবো বলে, প্রতিযোগিতায় আমি আমার সেরাটাই দিব, জয় নিশ্চিত। হেন বলে, কুলিনারি কিং ক্লাসে এমন সব শীর্ষ শেফ আসে যারা শুধু যোগ্যতা অর্জন করতে হিমশিম খায়, শেষে গিয়ে করুণভাবে হেরে যায়। গু সিকিউরিটি গার্ড ডেকে বলে, ওকে টেনে বাইরে বের করো, শিক্ষা দাও। গার্ড তাকে বাইরে নিয়ে যায়। গু রেনকে বলে, আর কেউ কখনো তোমাকে বুলি করতে পারবে না। রেন তখন তাকে ধন্যবাদ জানায়। ফুবো বলে, আমিও আছি, আমি আর বাবা তোমাকে রক্ষা করব। রেন কাজ করছিল। গু গিয়ে তাকে বলে, আমার উপর ছেড়ে দাও, তুমি আগে একটু বিশ্রাম নাও। রেন বলে, আমি এটা করতে পারি না, তুমি একজন সিইও, ওয়েটার নও। গু বলে, আমি শুধু তোমাকে সাহায্য করতে চাই। ফুবো এসে বলে, মা, শেফ ক্লান্ত, শেফ বাড়ি যেতে চায়। রেন বলে, এখন তো বিশ্রামের সময়, আবার কালই তো প্রিলিমিনারি রাউন্ড। তখন সেখানে তাদের পুরনো 2 কাস্টমার আসে। তারা তাদেরকে মিস করছে এই জিনিসটাও সবাইকে জানায়। এরপর সরাসরি কম্পিটিশন শুরু হয়। হোস্ট সবাইকে স্বাগত জানায়। একজন বলে, শোনা যাচ্ছে এবারের প্রতিযোগিতা প্রতিভায় ঠাসা, সবচেয়ে রোমাঞ্চকর ইভেন্ট বলা হচ্ছে একে। আরেকজন বলে, আশ্চর্য না, ওদিকে তাকাও, লিন ওয়েই আর শেন ওয়ানলং দুজনেই এসেছে। আরেকজন বলে, শুনেছি গত সপ্তাহে তারা ফ্রাইড রাইসের লাইনে দাঁড়িয়েছিল, এটা নাকি অনলাইনে ভাইরাল হয়েছে। শুনেছি এক স্ট্রিট ফুড বিক্রেতাও নাকি অংশ নিচ্ছে। এটা শুনে একজন বলে, ও তো মাত্র 6 বছরের বাচ্চা, মিডিয়ার হাইপ যোগ্যই না। এরপর সেখানে রয়্যাল কিচেনের হেড শেফ মাস্টার শু আসে। দর্শক বলে, তিনি দেশের শীর্ষ 10 শেফের মধ্যে দ্বিতীয়। তার কথা শুনে আরেকজন বলে, এটাই সব না, 3 বছর ধরে নতুন কৌশল নিখুঁত করেছে, শুধু এই প্রতিযোগিতায় গু ইউশনকে হারিয়ে সম্মান ফিরে পাওয়ার জন্য। লিন ওয়েই আর শিন ওয়ানলং মূলত সেই 2 কাস্টমার যারা গতকাল ফুবোর সাথে দেখা করতে এসেছিল। শেন বলে, শেফ শু ফেংও এবার অংশ নিচ্ছে, এবার ফুবো সত্যিই বিপদে পড়তে পারে। এত অভিজ্ঞ মাস্টারদের সামনে সে হয়তো কিছুটা পিছিয়ে পড়বে। গো ইউশন তখন বলে, 3 বছরের প্রস্তুতি, নতুন সিগনেচার ডিশ, এবার আমি অবশ্যই শীর্ষে উঠব। এরপর টপিয়ারি ইনগেটের হেড শেফ মাস্টার ফিং আসে। সে প্রথম দর্শক বলে, এবছরের লাইন আপ একেবারে কিংবদন্তিতে ভরা, শীর্ষ র্যাঙ্কের শেফরাই রাজত্ব করছে। তার উত্তরে অন্যজন বলে, আজকে কোনো নতুন মুখ ঝড় তুলবে। এরপর আসল ভিলেন ফ্লেভার্ড প্যাভিলিয়নের মাস্টার শেফ হেন আসে। সে বর্তমান চ্যাম্পিয়ন, কুলিনারি কিং ক্ল্যাশের রাজা। হেন এসে বলে, আজ আমি এই প্রতিযোগিতা থেকে সব অযোগ্য প্রতিযোগীকে ছেটে ফেলব। তখন দর্শকরা বলে, দেখাই তো যাচ্ছে এবছর প্রতিযোগিতা ভয়ঙ্কর কঠিন। একজন বলে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি চ্যাং চ্যাম্পিয়ন এবারও শেফ টেংই হবে। জানতে পারি হেন ছিলেন কিংবদন্তি শেফ শু ওয়েইয়ের শিষ্য, তার পুরো ঐতিহ্য আয়ত্ত করেছে সে। দুঃখের বিষয় 6 বছর আগে শু ওয়েই অসুস্থতায় মারা যায়। তারপর থেকে শিউয়ের রেস্টুরেন্টটা চালাচ্ছে গুয়েহেন। আরেকজন বলে, শুয়ের কথা বললে 15 বছর বয়সে তিনি রাষ্ট্রীয় ভোজের শেফ হয়ে খ্যাতি পান। যদি আজও বেঁচে থাকতেন। ওয়েই বলে, আচ্ছা, শুয়ের পদবি ছিল শু, ফুবোরও একই পদবি, তাহলে কি তাদের মধ্যে কোনো পারিবারিক কানেকশন আছে? সেন উত্তরে বলে, যদি ফুবো সত্যি শুয়ের পরিবারের হয় তাহলে হেন রেস্টুরেন্টও হেনের হতো না। ওই জিজ্ঞেস করে, ফুবো এখনো আসেনি কেন, কিছু হয়ে গেল নাকি? সেন বলে, আমি ফোন দিচ্ছি। হেন বলে, বেশিরভাগ প্রতিযোগিতা এসে গেছে, আমরা কি শুরু করব নাকি? হোস্ট বলে, একটু ওয়েট করুন, একজন প্রতিযোগী এখনো আসেনি। একজন শেফ বলে, কি ভয় পেয়ে পালিয়েছে নাকি? হোস্ট বলে, এটা প্রতিযোগিতার সুফুবো। দর্শক বলে, ডিম ভাজা ভাত বিক্রি করা স্ট্রিট স্টল থেকে আসা সুফুবো। আরেকজন বলে, এটা একেবারেই ফানি, এখানে সবাই নামকরা শেফ। তার উত্তরে বলে, শুধু প্রচারণার কৌশল, ওই বাচ্চাটা আসবেই না। হেন চাংকে বলে, মিস্টার চাং, আমি আগেই বলেছিলাম ফুবোকে জায়গা না দিতে, সে শুধু আপনার সদিচ্ছাকে হতাশ করবে। আরেকজন প্রতিযোগী বলে, যেহেতু সে আসেনি ওকে অযোগ্য ঘোষণা করুন, সময় নষ্ট করবেন না। তার কথাতে সায় দিয়ে আরেকজন বলে, ঠিক তাই, ডিসকোয়ালিফাই করুন, আমি কোনো বাচ্চার সাথে প্রতিযোগিতায় করব না। চাং বলে, অফিসিয়াল শুরু হতে এখনো 10 মিনিট বাকি, এই সামান্য ধৈর্য যদি না থাকে তাহলে এখনই সরে দাঁড়ান। হোস্ট তখন বলে, নিয়ম অনুযায়ী দেরিতে এলে স্বয়ংক্রিয়ভাবে অযোগ্য, এখন বাকি 10 মিনিট। আমাদের দেখানো হয় ফুবো জ্যামে আটকে আছে। ফুবো মিস লিনকে বলে, আমরা ট্রাফিকে আটকে গেছি, সময় মতো পৌঁছাতে পারবো না। গু বলে, এখন ট্রাফিক কন্ট্রোল থাকলেও অনেক দেরি হয়ে যাবে। রেন ঘাবড়ে গিয়ে বলে, তাহলে আমরা এখন কি করব? গু বলে, ঘাবড়িও না। রেন বলে, আমার একটা আইডিয়া আছে। ফুবো বলে, এখন সুপারম্যানও আমাদের বাঁচাতে পারবে না। ওয়েই তখন বলে, এরা এখন মেপল লিফ অ্যাভিনিউতে আছে, যদি সামনে আসে ইন্টারসেকশন ট্রাফিক ডাইভার্ট করা যায় তাহলেই এই জ্যামটা অবশ্যই কমে যাবে। সেন বলে, ট্রাফিকটা উইশেন রোডে ডাইভার্ট করো। সেন কাউকে কল দিয়ে বলে, বার্তাটা ছড়িয়ে দাও।
আজ গাউসিন রোডে শপিং মলে যেসব কাস্টমার যাবে সব কেনাকাটা ফ্রি। ওইও কাউকে কল দিয়ে বলে, আমার জন্য একটা ঘোষণা দিতে পারবেন? আমি গাউসিন রোডে ফ্যান মিট অ্যান্ড গ্রিট করতে যাচ্ছি। গাউসিন রোড মলে ফ্রি শপিং। একজন লোক জ্যামের মধ্যে এটা প্রচার করে দেয়। এতে সবাই সেদিকে চলে যায় এবং জ্যাম শেষ হয়। ফুবো মাকে বলে, মা আমাদের দেবদূত আমাদের পথ পরিষ্কার করে দিল। রেন বুঝতে পারে নিশ্চয়ই মিস্টার সেন আর মিস লিন অন্য গাড়িগুলো অন্য পথে পাঠাচ্ছে। রেন ফুবোকে বলে, তোমাকে ওদেরকে ঠিকমতো ধন্যবাদ দিতে হবে। ফুবো বলে, আমি আবারও প্রতিযোগিতায় অংশ নিতে পারবো। আগে চাইলে গতকালই ওদের জন্য বিশেষ খাবার বানাতাম। এদিকে হোস্ট বলে 20 সেকেন্ড বাকি প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হতে। সে কি সত্যি আসবে? হেন বলে, আমি আর তোমাদের বুলি করব না, তোমরা যাই করো অবস্থা আর ঘুরবে না। আরেকজন শেফ বলে, সম্ভবত আমাদের লাইন আপ দেখে ভয় পেয়ে পালিয়েছে। এই প্রতিযোগিতাটা বাচ্চাদের জন্য না, হেড শেফ হলেও লাভ নেই। 2 সেকেন্ড বাকি থাকতে সেখানে ফুবো চলে আসে। ফুবো বলে, আমি চ্যাম্পিয়ন হব। সেন বলে, মিস লিনের সাথে করা সব প্রস্তুতি বৃথা যায়নি। একজন শেফ বলে, ও সত্যি আসার সাহস পেল, চুলায়ও পৌঁছাতে পারে না, অথচ উচ্চাকাঙ্ক্ষা আকাশচুম্বী। একজন দর্শক বলে, ভুয়া প্রতিভা, অপমানিত হয়ে পালালেই ভালো। একজন শেফ বলে, তুমি নিশ্চয়ই সেই বাচ্চা প্রতিযোগী, একদম অপেশাদার মনে হচ্ছে। গু তখন রেগে বলে, আসল অপেশাদার তো তুমি, একটা বাচ্চাকে ভাবে বুলি করছো। এরপর হোস্ট প্রতিযোগিতার নিয়ম বলে, 2 রাউন্ড হবে, ড্রয়ের মাধ্যমে প্রথম রাউন্ড হবে। ফুবো হেনের বিরুদ্ধে থাকতে চায়। ড্র হওয়ার পর ফুবোর প্রথম রাউন্ডে প্রতিযোগিতা পড়ে অন্য শেফের সাথে, কিন্তু সে প্রথমে প্রতিযোগিতা করতে চায় না। তারপর মায়ের কথায় রাজি হয়ে যায়। প্রথম রাউন্ড শুরু হয়। এর মাঝে রেনগুকে তার বাবার সম্পর্কে বলে। তার কথায় আমরা জানতে পারি তার বাবা একজন মহান শেফ ছিলেন, কিন্তু হেন তাকে মেরে তাদের রেস্টুরেন্ট দখল করে নিয়েছে। এরপর দেখা যায় সবার রান্না শেষ। বিচারকদের সামনে হেন এবং রাত প্রতিবন্ধী খাবার রাখে। হেন জিতে যায়। এরপর পালা ফুবোদের রান্না শুরু হওয়ার। রেন তাকে জিজ্ঞেস করে সে কি রান্না করবে। সে বলে হেন যে ডিশ রান্না করেছে সে সেটাই রান্না করবে, কিন্তু সেটা খুবই কঠিন। তাই রেন তাকে নিষেধ করে দেয়, কিন্তু ফুবো সেটা শুনে না, সে সেই ডিশটাই রান্না করবে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তারপর তাদের দুজনের রান্না শেষ হয়। তারা খাবার পরিবেশন করে। জাজরা তার অপোনেন্টের খাবার খেয়ে খুব প্রশংসা করে। এরপর ফুবো তাদেরকে নিজের রান্না খেতে বলে। চাং বাদে বাকি দুজন জাজ বলে, আমাদের তার রান্না খাওয়ার দরকার নেই, সে এমনিতেই হেরে যাবে। তারা বিজয়ী ঘোষণা করতেই যাবে, তখনই গু বলে, এটা কেমন প্রতিযোগিতা? প্রতিযোগীর খাবার না খেয়ে বিজয়ী ঘোষণা করা হচ্ছে কেন? চাং বলে, হ্যাঁ, এই প্রতিযোগিতা একদমই ফেয়ার হবে। এই বলে সে ফুবোর রান্না খাবার খায়। খেয়েই সে একদম হতবাক হয়ে যায়। বাকি জাজরাও খেয়ে একদম হতবাক হয়ে যায়। তারা হেনের সাথে তুলনা করে যে ফুবো হেনের চেয়েও অনেক ভালো রান্না করেছে। রেজাল্ট হয় এই রাউন্ডে ফুবো জিতেছে। তার অপোনেন্ট এটা মেনে নিতে না পারে, আর সে একটা 6 বছরের বাচ্চার কাছে হেরে যাবে এটা ভাবতেও পারছে না। এতে ফুবো বলে, আমার বয়স 6 বছর হতে পারে, কিন্তু আমার যোগ্যতা অনেক বেশি। এরপরে রাউন্ডে শেষ হয়। ফুবো মায়ের কাছে যায়, সেখানে গুয়ো ছিল। তারা অনেক খুশি হয়। এসব দেখে হেন ভীষণ রেগে যায়। এরপর হোস্ট ঘোষণা করে 1 সপ্তাহ পর ফাইনাল রাউন্ড হবে। এরপর তারা গুয়ের বাড়িতে চলে যায়। বাড়িতে গুয়ের মা ছিল। গুয়ের মা অসুস্থ ছিল, এজন্য সে কম্পিটিশনে যেতে পারেনি। তবে সে বলে যে সে টিভিতে দেখেছে। এরপর ফুবো এবং রেন রান্নাঘরে যায় রান্না করার জন্য। তখন সেখানে গু যায়। তাকে দেখে ফুবো বলে, তুমি আমার মায়ের বয়ফ্রেন্ড হও। এটা শুনে দুজনেই লজ্জা পায় এবং রেন তাকে থামতে বলে। এরপর তারা একসাথে রান্না করে। রান্না করার সময় তারা খুব হ্যাপি ছিল। এটা দেখে গুর মাও অনেক হ্যাপি হয়। এবার গুয়ের কাছে ডিএনএ রিপোর্ট আসে ফুবো তার আসল সন্তান। এটা শুনে সে এবং তার মা দুজনেই ভীষণ অবাক হয়ে যায়। অন্যদিকে হেন আসে রেন ও ফুবোর ক্ষতি করার জন্য, কিন্তু গু গিয়ে তাদেরকে বাঁচিয়ে নেয়। এরপর হেন রেনের সম্পর্কে বাজে কথা বলতে থাকে যে সে অনেকের সাথেই ফিজিক্যাল রিলেশন করেছে, যার ফল হচ্ছে ফুবো। এটা শুনে গু তখন প্রচণ্ড পরিমাণে রেগে যায় এবং ডিএনএ রিপোর্টের রেজাল্ট দেখায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, বিশেষ করে ফুবো ও রেন। ফুবো বলে, আমি জানতাম তুমি আমার আসল বাবা। হেন এটা দেখে ভীষণ রেগে যায় এবং আজে বাজে কথা বলতে থাকে। গু তখন রেগে গিয়ে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর তারা তিনজন ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে থাকে। ফুবোকে পাঠিয়ে দিয়ে গু এবং রেন বিষয়টা মিটমাট করে নেয়। 7 বছর আগে কোথায় কি হয়েছিল এবং সে লকেটটি দেখে তারা একে অপরকে খুব ভালোভাবেই চিনতে পারে। আর তখন তারা একে অপরের ভুল বুঝতে পারে এবং একে অপরকে কিস করে। এরপর সরাসরি ফাইনাল রাউন্ডের দিন দেখানো হয়। তারা আজকে আগে ভাগে প্রতিযোগিতায় গিয়েছে। প্রতিযোগিতায় ঢুকতেই দর্শকরা ফুবোকে আজে বাজে কথা বলতে থাকে, কিন্তু তারা সেই কথায় কোনো পাত্তা দেয় না। এরপর সেখানে সেন এবং ওয়েই আসে। তারা এসে ফুবোর সাথে কথা বলে এবং বলে এই শোটা লাইভে দেখানো হবে। তারপর সেখানে হেন আসে। সবাই তার প্রশংসা করতে শুরু করে। হেনের হাতে ব্যান্ডেজ করা ছিল, কারণ আগের দিন গু তাকে মেরেছিল। এটা দেখে দর্শকদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে সে কথা বলে। তারা ফুবোকে ডিসকোয়ালিফাই করে দিতে বলে, কিন্তু গুয়ের লোকজন তাদেরকে সেখান থেকে বের করে দেয়। এরপর সবাই বলতে থাকে হেন মাস্টার শুয়ের উত্তরাধিকারী, তাকে কেউই হারাতে পারবে না।
রেন বলে ফুবো মাস্টার ফুয়ের আসল উত্তরাধিকার, কেউ তার কথায় বিশ্বাস করে না। আবার কয়েকজন বলে এটা হতেও পারে, কারণ এত ছোট বাচ্চা এত প্রতিভাধর কিভাবে হতে পারে। এটা দেখে হেন রেগে যায়। রেন বলে তুমি আমার বাবাকে মেরেছ এবং আমার পরিবারের পরিচয় নিয়ে নিয়েছ। সেখানে হেনের যে লোকেরা ছিল তারা বলে তোমার সাহস কি করে হয় বসকে খুনি বলার। হেন বলে মাস্টার ফু আমার মাস্টার ছিলেন, আমি তাকে রেসপেক্ট করি, আমি কিভাবে তাকে মারব। রেন বলে আমি মাস্টার শুয়ের মেয়ে, আমি কেন মিথ্যা কথা বলবো। হেন বলে তুমি প্রমাণ করো তুমি তার মেয়ে, আমি কিন্তু এখন পুলিশ ডাকবো। তখন রেন তার বার্থ সার্টিফিকেট দেখায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। হেন সে সার্টিফিকেটটাকে নকল দাবি করে এবং বলে হেন সেখান থেকে চলে যাবে। এবার প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়। প্রতিযোগিতা শুরু হবে। হেন তখন ফুবোর সাথে হ্যান্ডশেক করতে চায়, কিন্তু ফুবো তাকে একদম পাত্তাই দেয় না। এটা নিয়েও কিছু দর্শক তাকে খারাপ কথা বলতে থাকে। এরপর কম্পিটিশনের নিয়ম বলা হয়। আজকে রেনের বাবার 7ম মৃত্যুবার্ষিকী, যেই প্রতিযোগিতার অন্যতম একজন প্রতিযোগী এবং বিচারক, তাই তার স্মরণে তার পছন্দের ডিশ রান্না করতে হবে আজকে এবং সময়ের মধ্যেই। আমরা জানতে পারি রেনের পরিবারে একটি ঐতিহ্যবাহী রান্নার বই ছিল, কিন্তু সে বইটাও হেন চুরি করে নিয়ে গেছে। প্রতিযোগিতা শুরু হয়। তাদের দুজনের রান্না দেখেই জাজরা খুশি হয় এবং অবাক হয়। কিছুক্ষণ পর ফুবুর চাকু চালানো দেখে সবাই হতবাক হয়ে যায়। দুজনের রান্না শেষ হয়। হোস্ট বলে দুই প্রতিযোগী কাকতালীয়ভাবে একেবারে একই খাবার বেছে নিয়েছে। একজন দর্শক বলে এটা কি ধরনের খাবার, আমি এমন কিছু আগে দেখিনি, প্রেজেন্টেশনটা অসাধারণ। আরেকজন দর্শক বলে আমি খাবারটা চিনি, আমি আসলে এটা আগেও খেয়েছি। এটা শেফ শু এর পারিবারিক রেসিপি ফিনিক্স গ্যাদারিং। গুরেনকে জিজ্ঞেস করে ফিনিক্স গ্যাদারিং কি। রেন বলে এটা 9 ধরনের পাখির মাংস দিয়ে বানানো একটি বিশেষ পদ, মুরগি, হাঁস, রাজহাঁস, কবুতর, কোয়েল আরও অনেক কিছু। প্রতিটা মাংস আলাদা করে রান্না করা হয়, তারপর ফিনিক্স পাখির মতো প্রত্যেকটা মাংসকে সাজানো হয়। তখন হেন বলে আমি অভিযোগ করছি ফুবো নকল করেছে। একজন জাজ ফুবোকে বলে চোর তো তুমি নিজেই, এই কারণে তুমি হারিয়ে যাওয়া রেসিপিটা বানাতে পেরেছ। আমি দাবি করছি ফুবোকে বাদ দিতে হবে। তখন ফুবো বলে আমি কারো কাছ থেকে কপি করিনি। জাজ প্রমাণ চায়। হোস্ট বলে এ তো খুব ছোট, রেসিপি দেখতে পারতো না। ফুবো দৃষ্টিকোণ থেকে সে প্রতিযোগিতার রান্নার টেকনিক স্পষ্ট দেখতে পারতো না। গুর মা বলে হেন ফুবোকে নকলের অভিযোগ করার সাহস কিভাবে পেল, লজ্জা নেই, মিথ্যা অভিযোগ। হেন বলে তবু আমরা এটা পুরোপুরি বাদ দিতে পারি না যে সে নকল করেছে। যদিও তুমি আমার রান্না পুরো দেখোনি, তবু আন্দাজ করে বেসিক স্টেপ বের করতে পারো। তখন চাং বলে এটা একেবারেই হাস্যকর, সবই তোমার কল্পনা। আমি রান্নার পুরো সময় সুফু বাউকে দেখেছি, সে একবারও তোমাকে দেখেনি। যদি সে দেখতো তাহলে ফিনিক্স গ্যাদারিং শুধু দেখতে ভালো হতো, স্বাদ হতো না। ফুবো বলে দাদু চাং ঠিক বলেছেন, স্বাদ দিয়ে সিদ্ধান্ত নেওয়া যাক। চাং বলে কোনো আপত্তি। হেন বলে না, কিন্তু যদি তার খাবার আমার চেয়ে খারাপ হয় তাহলে নকল করেছে এটা প্রমাণিত হবে। প্রতিযোগিতা এটা জঘন্য, আমি দাবি করছি সে আজীবন নিষেধাজ্ঞা হবে। রেন দাঁড়িয়ে যায় এবং বলে অতিরিক্ত বাড়াবাড়ি করো না, খারাপ স্বাদ মানেই নকল এটা প্রমাণ না। ফুবো বলে ঠিক আছে। ফুবো শর্ত মেনে নিচ্ছে, যদি স্বাদ ভালো না হয় নিষিদ্ধ। সেন বলে এত বড় বাজি, ফুবো কি পাগলামি করছে। মা বলে এটাই আত্মবিশ্বাস। ওয়ে বলে ফুবোর স্কিল এমনই। হেন তখন বলে যেহেতু রাজি হয়েছে এটাই হয়ে যাক। হেন মনে মনে বলে দুই বিচারকই তো আমার লোক, মানে সে বিচারকদের টাকা দিয়ে কিনে নিয়েছে। জাজ বলে আমি ফুবোর খাবার আগে খাবো। আরেকজনও বলে আমিও। সে খাবার খেয়ে মনের ভুলে বলে এটা তো স্বর্গীয় স্বাদ, ঐশ্বরিক। হোস্ট বলে বিচারকরা রায় দিন। তখন দেখা যায় দুই বিচারকই বিরুদ্ধে রায় দেয়। হেন বলে স্বেচ্ছায় হার মেনে নাও, তাহলে আমি অভিযোগ তুলে নেব। ফুবো বলে 5 মিনিটে নতুন একটা রেসিপি বানাতে চাই আমি। দেখা যায় 5 মিনিটে বিশ্বের সেরা খাবার সে বানাতে চায়, একটা নুডলস। সবাই খুবই অবাক হয়ে যায়। তখন সে বলে সম্মানিত বিচারকগণ, আমি অনুরোধ করছি আমার ফিনিক্স গ্যাদারিং আগে চেখে দেখুন। একজন জাজ খেয়ে বলে চমৎকার, সত্যি অসাধারণ, 9 ধরনের মাংস নিখুঁতভাবে মিশেছে। ফুবো নুডলস খেয়ে সবাই খুবই অবাক হয়ে যায় আর কান্না করতে থাকে। গোর মা বলে সবাই কাঁদছে কেন। সে উত্তর দেয় সবার পুরনো স্মৃতি মনে পড়ে গেছে। তখন একজন জাজ বলে আমার ভোট সুবাওয়ের পক্ষে, সে এমন নুডলস বানাতে পারে যেটা যে কোনো মাস্টার বানাতে পারবে। আরেকজন জাজ বলে সত্যি অসাধারণ। আর তখন বোঝা যায় ফুবোই আসল চ্যাম্পিয়ন। হেন তখন বলে দর্শকের পরিশ্রম তবুও রক্তের উত্তরাধিকারের কাছে হার। পুলিশ তখন চলে আসে আর বলে থামুন, সব রেকর্ড হয়েছে, আমাদের সাথে আসুন জিজ্ঞাসাবাদের জন্য। এরপর তারা হাতে হাত করা পরিয়ে দেয়। হেন বলে আমি সবসময় চেয়েছিলাম সত্যিকারের ছেলে হতে। সবাই বুঝতে পারে ফুবোই আসলে সত্যি শুয়ের নাতনি। সবাই সবাইকে ফিরে পায় আর এভাবেই এই গল্পটার হ্যাপি এন্ডিং হয়। তো কেমন লাগলো আজকের এই ড্রামাটি? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।